স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে এবং দর্শকরা বাংলাদেশের জার্সি পরলে ভারতে নিরাপত্তা শঙ্কা রয়েছে, তাই বিশ্বকাপে তাকে না রাখার পরামর্শ দিয়েছে আইসিসি সিকিউরিটি টিম। দুপুরে বাফুফে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা জানান যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তান কিংবা আরব আমিরাতে হতে পারে, কিন্তু ভারতে গিয়ে খেলা সম্ভব না। সাইফুল রূপকের রিপোর্ট। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। মুস্তাফিজুর রহমানের অবস্থাটা অনেকটাই ফুটবলের মতোই। ফুটবলকে যেমন সবাই লাথি দেয়, মুস্তাফিজকেও সাম্প্রতিক সময় সবাই লাথি দিচ্ছে। প্রথমত ভারতীয় ক্রিকেট বোর্ড লাথি দিয়েছে, আইপিএল থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আইসিসিও লাথি দেওয়ার মতোই অবস্থা বা লাথি দেওয়ার মতোই আসলে কথা বলছে। ক্রীড়া উপদেষ্টা তিনি খোলাসা করেছেন আইসিসি যে বাংলাদেশকে একটা মেইল করেছে আইসিসি সিকিউরিটি টিম, সেখানে নাকি তারা উল্লেখ করেছে মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে থাকে এবং সেই দল যদি বাংলাদেশ দল ভারতে যায় তখন নিরাপত্তার যে সংখ্যাটা সেটা বাড়বে। অর্থাৎ মুস্তাফিজকে বাদ দেওয়ার চিন্তার কথা বলছে আইসিসি সিকিউরিটি টিম। যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএল নিলামে মুস্তাফিজকে চড়া দামে নিল, তারপর থেকেই ওপার বাংলায়, কলকাতায়, পুরো ভারতে অনেক যে ধরনের আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। কলকাতা ম্যানেজমেন্ট, বিসিসিআই সবাই মিলে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তারপর থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই সংখ্যার কথা বলেছে। যেহেতু মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না ভারতীয়রা, তাহলে পুরো বাংলাদেশ দলকে, পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, দর্শকরা, সাংবাদিকরা, তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? ক্রীড়া উপদেষ্টা ফুটবল ফেডারেশন একটা প্রোগ্রামে এসে খুব অবাক হয়েই আসলে এই কথাগুলো বলেছেন যে ভারতীয়রা বা আইসিসি যেটা ভারতীয়রাই চালায়, তারা এইভাবেও ভাবতে পারে বাংলাদেশকে আসলে ধাক্কা দিচ্ছে, বাংলাদেশকে আসলে মেন্টালি আরও বেশি ডাউন করে দেওয়ার চিন্তাধারাই আসলে ভারতীয়দের বা আইসিসির। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বারবার বলছেন একই কথা, কোনোভাবেই ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। শ্রীলঙ্কা দেওয়া যায় কোনো সমস্যা না, পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। ভারতীয় মিডিয়াতে যেগুলো উঠে এসেছে এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার যে কথাটা তিনি বলেছেন সেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে কোনোভাবেই ভারতে বাংলাদেশ দল যাচ্ছে না। সো আইসিসি যদি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় কিংবা অন্য দেশে না শিফট করে, তাহলে এই বিশ্বকাপে টিম বাংলাদেশকে দেখা নাও যেতে পারে। সাইফুল রূপক, ৭১। বিশ্বকাপ নয়, যেন মামার বাড়ির আবদার। ভারতের হয়ে যেন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কেবল ওরা কথা বলছে ভিন্ন লোগো বসানো লেটার হেডে। মুস্তাফিজকে ছাড়া বিশ্বকাপের দল গড়ো, তারপর বিশ্বকাপটা ভারতে এসে খেলো, তবে জাতীয় নির্বাচনটা যেন ওই সময় না হয়। গোল মেলে এইসব কথাই এসছে বাংলাদেশ সরকারের কাছে, আর সেটা পাঠিয়েছে আইসিসি সিকিউরিটি টিম। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব, এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই। একই বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যে ভারতের কথাতেই ওঠবোস করে আর দরকার পড়লে সে সময় কানেও ধরে থাকতে পারে, এই কথা তো সারা দুনিয়া জানে। খেলাযোগ এর আগের এক রিপোর্টে জানিয়েছিল আইসিসির সাথে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর মিটিং মানে তো স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যানের সেই ভাইরাল মিমের মতো, নিজেই নিজের সাথে বৈঠক করা।
তবুও এনডিটিভির রিপোর্ট, ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের ডাগ আউটে বিসিসিআই কর্মকর্তাদের সাথে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ বসবেন বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে। কিন্তু দিন বয়ে গেলেও সেই আলোচিত বৈঠক নিয়ে কোনো আপডেটই পাওয়া যায়নি। এরই মধ্যে সেই এনডিটিভি জানালো সোম বা মঙ্গলবারের মধ্যে আইসিসির পক্ষ থেকে দুটি নতুন বিশ্বকাপ ভেন্যুর প্রস্তাব দেয়া হবে বাংলাদেশকে, সেটা অবশ্য ভারতের ভেতরেই, চেন্নাই এবং কেরালা। বিসিবির পক্ষ থেকে সেটা নাকচ করা হয় এবং তারপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানালেন তারা চিঠি পেয়েছেন আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে। সেখানে আবার নতুন নাটক। সেই চিঠিতে তারা স্বীকারই করে নিলেন নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশ দলের ক্ষেত্রে আছে, তবে সেটা কেবল সেই দলের সাথে কাটার মাস্টার মুস্তাফিজ থাকলে আর বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে নির্বাচন হলে। তার মানে নিরাপত্তার চাদরে ঢাকা পড়তে চাইলে ওই ফিজ আর ভোট এড়িয়ে যেতে হবে টাইগার বাহিনীকে। সিকিউরিটি টিমের ভাবখানা এমন যেন কাটার মাস্টার কোনো ক্রিকেটার নন, বরং এক তাজা বোমা যাকে সঙ্গে রাখা মানেই বিশ্বকাপের জন্য নিরাপত্তা হুমকি। বোঝাই যাচ্ছে এসব আইসিসির সাথে আন্ডার দ্য টেবিল বিসিসিআই এর প্রেসক্রিপশন মেনেই হচ্ছে। যদিও সোমবার ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সেক্রেটারি বলেছেন নতুন ভেন্যুর ব্যাপারে কোনো প্রস্তাব তারা আইসিসির কাছ থেকে পাননি। এ ব্যাপারে তাদের কিছু করারও নেই। বিসিবি এবং আইসিসি আলোচনা করে যে সিদ্ধান্তে পৌঁছবে ভারতীয় ক্রিকেট বোর্ড সেভাবেই ম্যাচ আয়োজন করবে। বিসিসিআই যাই বলুক, আইসিসির চিঠি যেমন সত্য তেমনি তাদের সিকিউরিটি টিমের উদ্ভট আবদারও সত্য। আর বাংলাদেশ যে এই আবদার রাখবে না সেটা ভালোই বোঝার কথা আইসিসির ওপর মহলের। তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে খোদ আইসিসি চাইছে না বাংলাদেশ খেলুক এবারের টি-20 বিশ্বকাপ? খেলা নিয়ে এই রাজনীতির সমীকরণ তো তাই বলছে। যদিও প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিবের তরফ থেকে জানানো হয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে চিঠির কথা বলছেন সেটা আইসিসিকে দেয়া বিসিবির চিঠির উত্তর নয়, বরং দুটি প্রতিষ্ঠানের মধ্যে ডিপার্টমেন্টাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট। বিসিবিও তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা এখনো আইসিসির চিঠির অপেক্ষায়। বাকিটা জানার জন্য আপাতত সময়ের অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর। বিপিএল এ সিলেট পর্বের শেষটা জয় দিয়ে রাঙালো ঘরের দল সিলেট টাইটান্স। লিগে নিজেদের নবম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এদিকে টানা 3 ম্যাচ হেরে দিশেহারা রংপুর রাইডার্স নেমে গেছে পয়েন্ট টেবিলে 4 নম্বরে। ফয়সাল হাবিবের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। সিলেটে বিপিএল এর শেষ দিন, ঘরের দল সিলেট টাইটান্স খেলছে দিনের প্রথম ম্যাচ। তাই ভরদুপুরেই শীতের মিষ্টি রোদের ভেতর ভরে গেছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি। মাঠ ভর্তি দর্শকের সাপোর্ট পেয়ে শুরু থেকেই ভয়ঙ্কর টস জিতে বোলিং নেয়া টাইটান্স, আর রংপুর রাইডার্স ব্যাটাররা যেন কুঁকড়ে গেল দর্শকের চাপে। মঈন আলীর করা প্রথম ওভারটা মেইডেন দেন ওপেনার তাওহিদ হৃদয়। ম্যাচের প্রথম বড় ঘটনা ঘটল 10 নম্বর বলে আউট হয়ে ফিরলেন আরেক ওপেনার কাইল মেয়ার্স। তৃতীয় ওভারেই আবার উইকেট, এবার আউট তাওহিদ হৃদয়। দলের রান 6-এ উইকেট নাই 2টা। এমন দিনে লিটন দাসের ব্যাটে আশা খুঁজছিল রাইডার্স সমর্থকেরা। লিটন শুরুও করেছিলেন ভালো, কাউন্টার অ্যাটাকে পৌঁছে গিয়েছিলেন 11 বলে 22 রানে। তারপর ফিরে এলেন চিরপরিচিত লিটন, আউট হলেন দারুণ একটা শুরুর পর। পাওয়ার প্লেতে রংপুর রাইডার্স তুলল 3 উইকেটে 35 রান। দুই পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহ চেষ্টা চালিয়েছেন রাইডার্সের টালমাটাল অবস্থাকে স্থিতিশীল করতে। দেখে শুনে ধীরে সুস্থে 40 রানও যোগ করে ফেলেছেন দুজনে। ততক্ষণে শ্বশুরবাড়ির দলের বিপদ হয়তো গায়ে লেগেছিল মঈন আলীর। বল হাতে ফিরে এসে আউট করেছেন ইফতিখারকে। আর এই উইকেটের পরই রাইডার্স শিবিরে নামে আরেকটা ধস। একে একে আউট হয়ে ফেরেন খুশদিল শাহ, নুরুল হাসান সোহানরা। পিচে টিকে থাকার কাজটা করতে পারেননি নাইম হাসান, সুফিয়ান মুকিমের মতো লোয়ার অর্ডার ব্যাটাররাও। 96 রানে 9 উইকেট হারিয়ে অসম্মানের 100 নিচে গুটিয়ে যাওয়ার চোখ রাঙানি তখন রাইডার্স শিবিরে। এরপর দৃশ্যপটে আগমন মাহমুদুল্লাহ রিয়াদের। পুরো ক্যারিয়ারে যা করেছেন এদিনও করলেন তা। একা হাতে দলকে টেনে নিয়েছেন যতদূর পারা যায়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের ইনিংস শেষ হয় 114 রানে নির্ধারিত ওভারের 5 বল আগে। অল্প রান ডিফেন্ড করতে নেমে রংপুরের দরকার ছিল দ্রুত উইকেট, কিন্তু প্রতিপক্ষকে একদমই সুযোগ দিতে চায়নি সিলেট টাইটান্সের ওপেনাররা। উল্টো দ্রুত রান তুলে খেলা শেষ করার তাড়া ছিল তাদের। বোলারের নাম না দেখে সমানে পেটাতে শুরু করেন তৌফিক খান তুষার, যোগ্য সঙ্গ দেন পারভেজ ইমনও। এতেই টাইটান্স পাওয়ার প্লেতে তোলে 9 করে 54 রান। পাওয়ার প্লের পর আউট হন তুষার, কিন্তু ততক্ষণে ম্যাচ সিলেটেরই হাতে। এদিনও নম্বর 3-এ ইমপ্রেস করেছেন আরিফুল, আর এদিনও
ব্যর্থতা আফিফ হোসেন ধ্রুবর নামের পাশে। এমন ছোট ছোট ঘটনার ফাঁকে 50 পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ম্যাচ শেষ করেই উঠেছেন সিলেট ওপেনার। 6 উইকেট এবং 15 বল হাতে রেখে ম্যাচ জিতে নেট রান রেটটাও বাড়িয়ে নিয়েছে ঘরের দল। এক ম্যাচ বাকি রেখে পয়েন্ট টেবিলের 2-এ থেকে সিলেট পর্ব শেষ করেছে মিরাজরা। ফয়সাল হাবিব, 71। শেষ হয়েছে সিলেট পর্ব। কেমন ছিল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ফর্ম? কেন রান পাচ্ছেন না সাইফ, তানজিদ, তামিমরা? এখন পর্যন্ত নজর কাড়লেন কারা? সিলেট পর্বে পোস্টমর্টেম করেছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খান। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপ ভেন্যু নিয়ে একটা দোলাচল চলছে। বাংলাদেশ কোথায় বিশ্বকাপ খেলবে শেষ পর্যন্ত, ভারতে নাকি শ্রীলঙ্কায়? সেই আলোচনার মাঝেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা নিজেদের প্রিপারেশনটা সারছেন। বিপিএল দিয়ে সিলেট পর্বটা শেষ হয়েছে। কেমন গেল সিলেট পর্ব? বিশ্বকাপ স্কোয়াডের যারা ক্রিকেটার আছেন তারা কেমন করলেন? নতুন মুখ আসলে কাকে ভালো লেগেছে? সিলেট পর্বটা তো মোটামুটি শেষ। ওভারঅল যদি বলেন, একদম বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে যদি মোটা দাগে আলোচনা করতে বলি, সোফার তাদের প্রিপারেশনটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আমরা যদি টপ অর্ডার থেকে যদি দেখি তাহলে ইমনের খেলা অবশ্যই ইমন একটা স্ট্রং মেসেজ পাস করেছে। কে শুধু আমি ওপেনার হিসাবে আমাকে চিন্তা না করলেও মানে চিন্তা করলে হবে না, আমি কিন্তু অন্য জায়গায় ব্যাট করতে পারবো, বাট আই স্টিল ফিল দ্যাট ইজ এ রাইট ওপেনার। দুঃখজনক তানজিদ হাসান একটু অফ কালারে দেখা যাচ্ছে। তার চেয়ে বড় আমার যেটা মনে হচ্ছে সাইফের যে ব্যাটিংয়ে ব্যর্থতা, সেটা লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং। আমি মনে করি বোলাররা ভালো করছে। বোলিং দিক দিয়ে যদি আমি মনে করি নাসুমের বোলিংটা কিন্তু দুর্দান্ত বোলিং দেখছি আমরা। বিশ্বকাপের যে স্কোয়াডটা আছে সেটা চেঞ্জ করার একটা ডেট আছে ফেব্রুয়ারির 1 পর্যন্ত। মানে শান্তকে সামহাও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে না দেখে কি আপনার একটু অবাক লাগছে কি না? দেখো, আমার কথা ছাড়াও কিন্তু আমাদের যে গ্রুপ অফ কমেন্টেটার্স আসছেন, বিদেশ থেকে আসছেন, তারা কিন্তু খুবই অবাক হয়েছেন যে এত ভালো ফর্মে, আমার কথা বললাম না, এত ভালো ফর্মে একটা ব্যাটার আছে যেখানে দুর্দান্ত ব্যাটিং করছে। আমাদের কাছে যদি এই ধরনের কোনো প্লেয়ার থাকে তা আমি মনে করি এটা সুযোগ দেওয়া দরকার। এখানে আরেকজনের কথা আমাকে বলতেই হচ্ছে। এখানে বলছো আমরা সবাই একজনের নাম ভুলে যাচ্ছি, ও কিন্তু বিপিএল খেলছে না, ওর নাম হচ্ছে রিশাদ হোসেন। বিবিএল বিগ ব্যাশ খেলছে এবং সে কিন্তু খুব ভালো বল করছে এবং হি ক্যান বি আওয়ার ট্রাম্প কার্ড। সবসময় তো আপনারা জিজ্ঞেস করি বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ কেমন করবে, কোন জায়গায় দেখছেন। এবারও একটু জিজ্ঞেস করি, বাংলাদেশকে আপনি কোথায় দেখছেন? বাংলাদেশ যদি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে, আসলে যে দলটা দেখছেন। বোলিং নিয়ে আমি বেশি চিন্তা করছি না। আমি মনে করি বোলিংটা আমরা কভার করে রেখেছি। আমরা জানি কি বোলারসরা কীভাবে বল করেছে। আমরা লাস্ট 4টা সিরিজ কিন্তু আমরা জিতেছি, T20 সিরিজ। আমাদের ব্যাটিং যদি ক্লিক করে তাহলে হয়তো বা কিছু একটা দেখতে পারবো, ভালো কিছু রেজাল্ট। অবশ্যই আথার ভাই যেটা বলছিলেন, বাংলাদেশের বোলিংটা দুর্দান্ত, ব্যাটিংটা যদি ভালো করে, যারা অফ ফর্মে আছেন তাদের কথাও বলছিলেন, সবাই যদি আসলে ওয়ার্ল্ড কাপে ক্লিক করে বাংলাদেশ কিছু একটা করবে আথার ভাই, রাইট? ইনশাআল্লাহ। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। বাংলাদেশ ভারত রাজনৈতিক উত্তেজনা পড়বে না ফুটবলে, এমনটাই প্রত্যাশা বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের। সে কারণে আসন্ন 2026 সাফ মেন্স চ্যাম্পিয়নশিপ আয়োজনে আগ্রহী বাফুফে। একই সাথে ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দিতে ঢাকার বাইরের নতুন 2টি ভেন্যুর পরিকল্পনা প্রকাশ করেছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। মার্চ উইন্ডো নিয়ে অফকোর্স চেষ্টা করতেছি একটা বা দুটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। তারপরে আমরা সিঙ্গাপুরের সাথে আমাদের অলরেডি একটা ম্যাচ আছে, যেটা হবে আমাদের লাস্ট ম্যাচ অফ দি এএফসি কোয়ালিফাইং রাউন্ড। এখনও আমরা টিম ফাইনালাইজ করি নাই, হোম বা অ্যাওয়ে খেলবো সেটাও আমরা ফাইনালাইজ করি নাই, কারণ আমরা মনে করছি যে সময় এসেছে ঢাকা স্টেডিয়ামের মাঠটাকে সম্পূর্ণভাবে আবার ঠিক করার জন্য। তো সেটা করলে আমরা অফকোর্স অ্যাওয়ে ম্যাচ খেলবো, তারপর সিঙ্গাপুরে আমরা চলে যাব। আর জুন পর্যন্ত স্যার আমরা এখনও আমাদের স্কেজুল ফাইনালাইজ করি নাই। অ্যান্ড জুনে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম মালদ্বীপ থেকে, তো সেটা আমাদের টপ প্রায়োরিটি বিবেচনায় আছে, বাট আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আর একটু পরে নিব সেই ম্যাচের ব্যাপারে। আমি মনে করি না ফুটবলে আমরা অন্য কোনো বিবেচনা আমরা কখনো রাখি। ফুটবলের ক্ষেত্রে জাস্ট নভেম্বর মাসেও আমাদের নেইবারিং দেশ খেলে গিয়েছে। গত মার্চে আমরা গিয়েছিলাম ফুটবল ফেডারেশন হিসাবে খেলার জন্য। তাই আমি মনে করি না যে অন্য কোনো মানে অ্যাসাম্পটিভ কোয়েশ্চেন করাটা ফুটবলের ক্ষেত্রে সমীচীন হবে। আমি বিশ্বাস করি ফুটবলের মতোই চলে, আর অল ফুটবল প্লেয়ার্সরা ফুটবলের সাথে খেলবে। এ ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।